শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছে আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট। বিগত সরকারের সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণের কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেনি। নতুন সরকারকে এর থেকে বের হয়ে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বৈশ্বিক নানা চাপের মধ্যেই নতুন সরকারকে কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়ার প্রতিও নজর দেওয়ার প্রতিও আহ্বান জানান তিনি বলেন, গত 1.5 দশকে অনেক উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও দুর্নীতির কারণে সেসব উন্নয়নের সুফল সবাই সমানভাবে পায়নি। তাই অর্থনীতিকে স্থিতিশীল করা এবং একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার দিকে সরকারকে মনোযোগী হতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দিবে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন প্রাইভেট কার ও মোটরসাইকেলের চালকরা। শনিবার সকাল থেকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনে লম্বা লাইন দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গতকাল রাতেই ফুরিয়েছে অকটেন, ডিজেলও প্রায় শেষ পর্যায়ে। ফলে স্টেশনের সামনে এসে ফিরে যাচ্ছেন বাইক চালকরা, ছুটছেন একের পর এক ফিলিং স্টেশনে। গ্রাহকেরা বাড়তি পরিমাণে তেল সংগ্রহ করায় এমন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। মানুষ মনে হইতেছে মানে হাহাকারের অবস্থা মতো পড়তেছে। যারা যদি একটু সিস্টেমেটিক যদি একটু নিয়ে তাহলে হয়তো এতটা সমস্যা হয় না। আগে থেকে কোনো ধরনের কোনো ব্যাকআপ প্ল্যান থাকে না। এই জিনিসগুলো একটু আমাদের মনে হয় রিকভার করলে আমাদের হ্যাসেলগুলো একটু কম হয়। এই পাম্পে যাচ্ছি, ওইটাতে তেল নাই, শেরনের তেল নাই, রাস্টে গেল মহিনের সিরিয়াল, বিশাল সিরিয়াল। আমার বাইকটা ব্যবহার করা দরকার, আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিস এটার জন্য আমি বাইকটা ব্যবহার করতে পারতেছি। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই যে এই যে তেলের বাজারের যে সংকট এবং জ্বালানি সংকটের যে বিষয়টি, মধ্যপ্রাচ্য যুদ্ধকে সামনে রেখে আসলে যে একটি সংকট এবং ক্রাইসিস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আপনি জানেন যে ইতিমধ্যে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা, যার কারণে একটি বড় ধরনের প্রভাব পড়ছে এখন জ্বালানি খাতে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তার আগে আসলে আমরা আপনার রাজধানীর যে পেট্রোল পাম্পগুলোতে আমরা দেখলাম যে রিপোর্টে যে দীর্ঘ লাইন তেল কেনার জন্য, সেটি একটু সরাসরি আমরা দেখে নিতে চাই। এই মুহূর্তে বিজয় সরিতে আছে আমাদের সহকর্মী ফারজানা রিয়া, তার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। রিয়া, আপনি জানাবেন এখনকার সবশেষ অবস্থা কি রয়েছে, পাম্পে তেল পাওয়া যাচ্ছে কিনা এবং কেমন ভিড় দেখছেন? রিয়াজ, এই মুহূর্তে বিজয় সরণের আমি যে পাম্পটিতে আছি সেখানে এখন পর্যন্ত অকটেন এবং ডিজেল দুটি তেলে রয়েছে। কিন্তু আজকের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি যে সকাল থেকে আমরা এখন পর্যন্ত 5টি পাম্প ঘুরে এসেছি। সেই 5টি পাম্পের মধ্যে কিন্তু আমরা 3টি পাম্পে দেখতে পেয়েছি যে অকটেন শেষ হয়ে গিয়েছিল এবং আমরা সেখানে পৌঁছানোর পর আসলে ডিজেল শেষ হওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া যদি বলি যে এখানে বাইক চালক যারা আছেন কিংবা গাড়ি চালকেরা, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এক পাম্প থেকে আরেক পাম্প ছুটে বেড়াচ্ছেন। তারা বারবারই বলছেন যে আসলে যেই রেশনিং পদ্ধতিতে যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে, এতে আসলে তাদের চলাফেরা করা কিংবা প্রতিদিনের যেই চাহিদা অনুযায়ী তেল না নিতে পারে তারা আসলে তাদের অর্থনৈতিকভাবে যে তারা ক্ষতিগ্রস্ত হবেন, সেই ব্যাপারটি বারবার বলছিল। এখন দেখতে পাবেন যে এখানে লম্বা বাইকের যে লাইনটি, এটা আসলে অন্যান্য পাম্পগুলোতে অকটেন ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে বিজয় সরণের এই পাম্পটিতে বেশিরভাগ বাইকাররা চলে এসেছেন এবং এই লম্বা লাইন কিন্তু মহাখালী পর্যন্ত গিয়ে ঠেকেছে। বাইকাররা আসলে বলছেন যে
যেহেতু বাংলাদেশে এখন বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ করছে ইদানিং রাইড শেয়ারিং এর মধ্যে। তো এই রাইড শেয়ারিং এর ব্যাপারে কিন্তু দেখা যায় যে বাইকাররা তাদের প্রতিদিন ইনকামের জন্য হলেও এই বাইক নিয়ে বের হচ্ছেন। তো এর মধ্যে যখন দেখা যাচ্ছে যে আসলে জ্বালানি সংকট কিংবা তেলের সরবরাহটা কম, তখনই কিন্তু তারা আসলে তাদের পরিস্থিতি নিয়ে বারবারই বলছেন যে তারা কতটা ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমরা বলি যে গত 2 ঘন্টা ধরে আমরা এই স্টেশনে আছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই 2 ঘন্টা যাবৎ মহাখালী থেকে বিজয় সরণি পর্যন্ত যে লম্বা লাইনটা ধরে কিন্তু তারা এগোচ্ছেন, যেহেতু অন্যান্য পাম্পে তেল নেওয়ার সুযোগ নেই, তাই সময় নিয়ে হলেও তারা এখানে আসছেন। অনেকে আবার আছেন যে অফিসের মাঝখানে তারা বের হয়ে এসেছেন, যেহেতু তাদের আবার বাসায় ফিরতে হবে, তো বাসায় ফেরার জন্য যতটুকু তাদের তেল দরকার তারা সেটা নিতে এখানে আসছেন। এছাড়া যদি গাড়ি চালকদের কথা বলি, তারাও কিন্তু বলছেন যে আসলে ডিজেল দেখা যাচ্ছে যে 10 লিটারের কথা বলা হয়েছে, এই 10 লিটার আসলে পর্যাপ্ত নয় সারাদিনের জন্য। তো সব কিছু মিলে আসলে বলা যায় যে এই তেল সংকটের ব্যাপারটি নিয়ে বেশ ভোগান্তিতেই আছে। তো সব কিছু মিলে বলা যায় আসলে যে আগামী কয়েকদিন যদি এমন পরিস্থিতি চলমান থাকে, আসলে তারা চালকদের জন্য যা ভোগান্তির হবে। যদিও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে আসলে যার যতটুকু পরিমাণ তেল প্রয়োজন তারা যদি সেই পরিমাণে নেয় তাহলে এই সংকট বেশি দূরে যাবে না। রিয়াজ, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু চিটাগাংয়ের চট্টগ্রামে আছে আমাদের আরেক প্রতিনিধি, সেখানে একটু দেখতে চাই কি অবস্থা রয়েছে। নয়নপুরা জয় আছেন সেখানে। জয়, আপনি সেখানকার অবস্থা জানাবেন, কি অবস্থা এই মুহূর্তে আসলে? ধন্যবাদ রিয়াজ, সুমন আপনাকে। আমি যে পাম্পটি দেখানোর চেষ্টা করছি, সকাল থেকে তেল তারা দিয়েছে কিন্তু এখন তেল ফুরিয়ে গেছে, কোনো তেল দিতে পারছে না। মানুষের যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, গাড়ি আর গাড়ির চালক যারা আছেন তাদের লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে, কখন তেল আসবে, তেল তারা আনতে পারলে আবার তেল দেওয়া শুরু করবে বলে তারা জানিয়েছে। কিন্তু সকাল থেকে এখানে তেল পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এরকম অনেক পেট্রোল পাম্প ঘুরে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু তেল ফুরে গেছে, এমন কথা তারা বলছেন। যেহেতু এখানে চাহিদার চেয়ে তেলের পরিমাণটা অনেক কম, তেলের জন্য ধরতে গেলে চট্টগ্রামে হাহাকার চলছে। কিউসিতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে 4 লিটার করে বাইকে দেওয়া হয়েছে, একই সাথে কার সহ অন্যান্য পরিবহনে দেওয়া হয়েছে 12.5 লিটার পর্যন্ত দিয়েছে। তবে এখন যেহেতু বেলা বেড়ে গেছে, এখন যেভাবে দেওয়ার কথা রয়েছে সেভাবে আর দিতে পারছে না। আবার যদি পেট্রোলিয়াম কর্পোরেশন তাদেরকে যদি সরবরাহ করে তাহলে কিন্তু তেল আবার দিতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছি। তেল পাচ্ছেন না? না, তেল কতক্ষণ ধরে অপেক্ষা? কতক্ষণ ধরে? আমি তো গাড়ির কাম করাইতেছি, ওই নজল পরিষ্কার করে আনছি যে আমার ট্যাঙ্কির মধ্যে তেল নাই। তেলের জন্য আইছি, সব পেট্রোল পাম্প বন্ধ। বুঝতে পেরেছেন। এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, এখন তেলের জন্য কিন্তু অপেক্ষা করছে, কখন তেল পাবে সেই অপেক্ষা কিন্তু তারা আছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রিয়াজ সুমনের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব গোলাম মজুম, আমরা আসলে ঢাকা এবং চট্টগ্রাম দুইটি জায়গার চিত্র দেখেছি যে আসলে যেটি বলা হচ্ছে যে আসলে যে সংকটের গুজবে আসলে জ্বালানি তেল কিনতে সারা দেশে যে হুড়োহুড়ি, সেই চিত্রটি আমরা দেখলাম এবং পেট্রোল পাম্পগুলোতে যে প্যানিক বাইং চলছে সেটি দেখলাম। এটি আসলে আপনি কীভাবে দেখেন যে এইভাবে তাড়াহুড়ো করে বা এই যে মানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল কেনা, এটিকে আপনি কিভাবে দেখেন? না, অবশ্যই আমাদের প্রথমত স্বীকার করতে হবে যে এই মুহূর্তে সরকারের হাতে যতটুকু মজুদ রয়েছে সেই মজুদটুকু যতটুকু সম্ভব প্রলম্বিতভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। ফলে যে মজুদটি 15 দিনের জন্য ছিল, সরকার চেষ্টা করছেন হয়তো সেটিকে যদি 3 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত নিয়ে যাওয়া যায়। ফলে যেটি হবে সেটি হলো যে স্বাভাবিক সময়ে একজন বাইকার যতটুকু তেল পান, এই সময় গেলে আসলে তিনি সেটুকু পাবেন না। এবং এটার জন্য হাহুতাশ করার সুযোগও কম। তার কারণ হচ্ছে সকলেই আমরা বাস্তবতাটি জানি যে এই মুহূর্তে কোনো উৎস থেকেই তেল পাওয়া খুব সহজ না এবং সময় সাপেক্ষ। সুতরাং সেটিকে, এই বাস্তবতাটি মেনে রেখে নিয়েই আমাদেরকে হয়তো বিকল্পভাবে চিন্তা করতে হবে। অর্থাৎ নিজেদের পরিবহনের যে জ্বালানি ব্যবহার সেটাকে যেমন কমিয়ে আনা, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে যে এই সময়কালে আমি স্বাভাবিকভাবে আমার চালাচল করতে পারবো না এবং তার কারণে যদি আমার কিছু আয়েরও কিছু সংকট পড়ে, সেটিও হয়তো এই সময়কালে কিছুটা মেনে নেবার প্রয়োজন পড়বে। একইভাবে
যারা সাধারণ পথচারী বা সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরও বিকল্প ব্যবহারগুলো কিছুটা হয়তো ব্যবহার চিন্তা করতে হবে, যেমন পাবলিক ট্রান্সপোর্টগুলো সেগুলোকে হয়তো এখন ব্যবহারের জন্য চিন্তা করতে হবে। হয়তো স্বাভাবিক সময় এই ধরনের পাবলিক ট্রান্সপোর্ট তারা ব্যবহার করে না, কিন্তু সেদিকে এখন তাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে বা সাধারণ রিক্সা রয়েছে যেগুলোতে আসলে জ্বালানির ব্যবহার তুলনা হয় না, সুতরাং সেই ধরনের জায়গাগুলোকে ব্যবহার করেও যদি ভিন্নভাবে এই ধরনের পরিস্থিতিটি মোকাবেলা করা যায়, সুতরাং একই সাথে ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড অর্থাৎ সরকারের দিক থেকে চেষ্টাটি হচ্ছে যতটুকু তেল আছে বা যেটুকু আসতে যাচ্ছে সেটুকু দিয়ে যতটুকু সময় যাওয়া যায়, এবং অন্যদিকে যেটাকে হচ্ছে ডিমান্ড সাইড অর্থাৎ এই স্বাভাবিক যে পরিবহন তারা যেটি ব্যবহার করে তার থেকে কম ব্যবহার করা জ্বালানি দিয়ে, এবং বিকল্প অন্য যেগুলোতে জ্বালানি অন্য ধরনের বা তুলনামূলক কম জ্বালানির ব্যবহারের সুযোগ রয়েছে ওই ধরনের যানবাহন ব্যবহার করা। সুতরাং এরকম একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এটিতে প্যানিক করলেই যে আমরা আসলে অনেক পেয়ে যাব সে সুযোগ নেই। দুর্ভাগ্য যে আমাদের মধ্যে প্যানিক অ্যাটিটিউডটা বেশি, এবং এটার একটা বড় কারণ তৈরি হয় আসলে সরকারের দিক থেকে তথ্য উপাত্তগুলো উপযুক্তভাবে সবসময় জানানো হয় না। আমি অনুরোধ করব সরকারের কাছে, বিপিসির কাছে, আরপিজিসিএল এর কাছে, পেট্রোবাংলার কাছে যে তাদের মজুদ পরিস্থিতি দৈনিক ভিত্তিতে তারা কি পরিমাণ সাপ্লাই দিচ্ছেন, এই যে পদ্মা মেঘনা যমুনার মাধ্যমে কি পরিমাণ সাপ্লাই হচ্ছে দৈনিক সাপ্লাইগুলো তারা যাতে জানান, এবং সেই সাপ্লাইগুলো বিভিন্ন ডিলার বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে যখন আসতেছে পেট্রোল পাম্পগুলোতে আসতেছে সেই সমস্ত তথ্য উপাত্ত যাতে নিয়মিত ভিত্তিতে মিডিয়ার মাধ্যমে যাতে জানানো হয়। এবং একই সাথে আমরা অনুরোধ করব যে সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং একই সাথে অঞ্চল ভিত্তিক যারা এমপি রয়েছেন তারাও যাতে একটু এলাকা ভিত্তিক তাদের এই পেট্রোল পাম্প বা বিভিন্ন এলাকাতে ডিপো যেগুলো রয়েছে সেগুলোতে খোঁজ খবর নেন, কোনো জায়গায় এর কারণে আবার কেউ আবার করছে কিনা, মজুদ করছে কিনা, কেননা যতটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে সেটুকু সাপ্লাই যাতে পরিপূর্ণভাবে ভোক্তা পর্যায়ে আসে সেটা দেখবার দরকার রয়েছে। এবং এক্ষেত্রে যেটি হতে পারে ডিসি অফিসগুলো এখানে উদ্যোগ নিতে পারে, প্রত্যেকটি জেলা শহরে যে সমস্ত পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা উপযুক্তভাবে আমদানি করে সেটি আসলে তারা পুরোটা ডিস্ট্রিবিউট করছে কিনা, কোথাও আবার মজুদ হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমার মনে হয় যে এই পর্যায়ে নজর রাখা দরকার। এবং নিয়মিত যদি তথ্যপত্র মিডিয়ার মাধ্যমে যদি দৈনিক ভিত্তিতে দেওয়া হয় কি পরিমাণ সাপ্লাই দেওয়া হচ্ছে, কোথায় কত পরিমাণ সাপ্লাই নিয়েছেন, ট্রাক, গাড়ি, কার, মোটরসাইকেল কতটুকু সেখান থেকে সাপ্লাই নিয়েছেন প্রতিদিন, এই তথ্যপত্রগুলো যদি দেওয়া হয় তাহলে আমার ধারণা জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি আসতে পারে। আমরা একটু আসতে চাই যে ইরান যুদ্ধ পরিস্থিতির দিকে, আসলে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় সেখানে আসলে জ্বালানি সংকটটা কেমন হতে পারে? দেখুন, আমি নিজেও মনে হয় আপনার এখানে অথবা অন্য একটা চ্যানেলে বলেছিলাম যে যুদ্ধটি খুব বেশি দীর্ঘায়িত হয়তো হবে না, কেননা যুদ্ধের যে পারপাস সেটা প্রিলিমিনারি যে জায়গাটিতে হয়ে গিয়েছে, ইরানের শীর্ষ নেতা হত্যা করা হয়েছে, সেটির পরে ইরান তারপরে কিছু বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, এরপরে যে বিষয়টি রয়েছে তার মাঝখানে আসলে মধ্যমেয়াদী কিছু নাই, এটা একটা বড় একটা যুদ্ধ হতে পারে। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ধীরে ধীরে এটি হয়তো ইরান কেন্দ্রিক একটা যুদ্ধে পরিণত হতে পারে। তাহলেও আমরা যুদ্ধের প্রতিক্রিয়া যে এখন যেভাবে দেখা যাচ্ছে তাতে এটিতে জ্বালানি সংকট বা জ্বালানির যে সাপ্লাই চেইনগুলো এটা আরো বেশ কিছুদিন এটা স্বাভাবিক হতে সময় লাগবে। আমার ধারণা যে এরকম প্রেক্ষাপটে যুদ্ধের এই বাস্তবতাটিকে যদি আমরা গ্রহণ করি তাহলে উচিত হবে যে সরকারের জন্য 1 থেকে 3 মাসের একটা কন্টিনজেন্সি প্ল্যান এখনই রেডি করা। এমনকি যদি এখন আজকেও যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে যে পরিমাণ জট লেগে আছে হরমুজ প্রণালীতে বা পূর্বের যে সমস্ত অর্ডার আছে সেগুলো সাপ্লাই দিয়ে নতুন যেগুলো আসা, এটিও যদি বিবেচনা করা হয় তাহলেও কিন্তু সেটা জট ছাড়তেও প্রায় 15 থেকে 1 মাস লেগে যেতে পারে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে সরকারের 3 মাসের একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা উচিত। এমনকি বলা হচ্ছে যে যুদ্ধে যদি ইরান যদি এক্সট্রিম কোনো অ্যাটেম্পটে যায়, যদি যেতে হয় তাকে বলা হচ্ছে যে পরিমাণে এখন আক্রমণের শিকার হচ্ছে সে, তাতে যদি তাকে দেয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে এমনও হতে পারে যে ইরান তার তেল শোধনাগুলোকে নিজেরাই হয়তো আটকে দিতে পারে, সরবরাহ ব্যবস্থাকে আটকে দিতে পারে, যেটা আমরা ইরাক যুদ্ধের সময় আমরা দেখেছিলাম। সেরকম ধরনের অ্যাগ্রেসিভ জায়গাতেও তারা হয়তো চলে যেতে পারে যদি তারা দেখে যে তাদের আর দেয়ালে পিঠ থেকে গেছে। কালকে একজন মার্কিন অ্যানালিস্ট বলছিলেন এরকম একটা অবস্থা। সেটি যদি হয় তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক
স্বাভাবিক হতে সময় লাগবে। মোট কথা আমাদের জন্য মনে হয় যে 1 থেকে 3 মাসের জন্য একটি কন্টিনজেন্সি প্ল্যান এবং সেখানে যে স্বাভাবিক যে সরবরাহ আটকে যাবে সেই বাস্তবতাটি মেনে নিয়েই যতটুকু আছে সেটি বিকল্প কোন কোন উৎস থেকে আমাদের আনার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা রিফাইন্ড পেট্রোলিয়াম তো আর আমরা থেকে আনি না, হরমুজ প্রণালী কেন্দ্রিক দেশগুলো থেকে আনি না। রিফাইন্ড পেট্রোলিয়াম আমরা আনি মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, এমনকি ভারত থেকেও আমরা আনি। সুতরাং এই দেশগুলোর সাথে এই মুহূর্তে নেগোশিয়েট করা, দেখা যে হ্যাঁ সেই দেশগুলো থেকে আগামীতে কিভাবে আমরা রিফাইন্ড পেট্রোলিয়াম পাই। এলএনজির যে সাপ্লাই রয়েছে সেটি বলা হচ্ছে যে হ্যাঁ সেটিও প্রায় 3 সপ্তাহের মতো রয়েছে, কিন্তু নতুন করে আজকেই সম্ভবত চিটাগাং বন্দরে প্রায় অনেকগুলো এলএনজি কেন্দ্রিক জাহাজ ভিড় জমিয়েছে, যেগুলো আসলে আক্রমণের আগেই তারা হরমুজ প্রণালী ত্যাগ করেছিল, তারা এখন এসছে। সুতরাং একদিক থেকে কিছুটা জ্বালানির ক্ষেত্রে স্বস্তি রয়েছে, এলপিজির ক্ষেত্রে বিকল্প উৎস রয়েছে। সুতরাং এই জায়গাগুলো একটু প্রপারলি ম্যানেজ করা, তবে অবভিয়াসলি স্বাভাবিক সরবরাহ আসতে সময় লাগবে। এই বাস্তবতাটি আমার ধারণা ইন্ডাস্ট্রি হোক, যারা ট্রান্সপোর্ট সেক্টরে রয়েছেন, যারা বাইকার রয়েছেন, বাসা বাড়িতে রয়েছেন, তাদেরকে এই বাস্তবতাটি হয়তো মেনে নিয়ে এগোনো উচিত। দর্শক, জ্বালানি সংকটের আশঙ্কা এবং প্রস্তুতি নিয়ে আমরা আজ আলোচনায় করছিলাম। আমাদের সাথে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম, আপনাকে আবারও স্বাগত আমাদের আলোচনায়। আপনার কাছে আবারও আলোচনায় ফিরতে চাই যে প্রশ্নটি নিয়ে, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানির ঘাটতি হবে না বা সংকট হবে না। আবার আমরা অন্যদিকে দেখছি যে জ্বালানির তেল কেনার ক্ষেত্রে কিছুটা পরিমাণ কমিয়ে দেয়া বা লিমিটেশন দেয়া। অন্যদিকে সার কারখানাগুলোতেও গ্যাসের সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। সামনে বড় মৌসুম আসছে, সবকিছু মিলে যদি বলতেন যে আসলে আমাদের কি করণীয় বা সঠিক পথে আমরা আছি কিনা। আমার মনে হয় যে এই মুহূর্তে সরকারের দিক থেকে একটা আপৎকালীন ব্যবস্থা নেওয়াটি যৌক্তিক এবং সরকার সেটি হয়তো চেষ্টা করছেন। এই মুহূর্তে যে পরিমাণ হাতে জ্বালানি রয়েছে, বিশেষ করে ডিজেল, অকটেন, এলপিজি, এলএনজি, এইগুলোকে ব্যবহার করেই এক ধরনের রিডিস্ট্রিবিউশন করা, যাতে করে তুলনামূলকভাবে যতটুকু আছে সেটুকু দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কার্যক্রমগুলো, অর্থনৈতিক কার্যক্রমগুলো রয়েছে তাদের ভিতরে এইটিকে সীমিত আকারে যাতে দেয়া যায় এবং কাউকেই যাতে আবার বাদ না দেয়া যায়, সেই জায়গাটিকে সরকার রিঅ্যারেঞ্জ করে চালাতে চাচ্ছেন। সে কারণে স্বাভাবিক সময়কালে যে ধরনের গ্যাসের সরবরাহ দরকার সেটি দেওয়া যাচ্ছে না বলেই সার কারখানায় কমিয়ে দেওয়া হয়েছে এবং সার উৎপাদন বন্ধ রয়েছে 2 বা 3টি সার কারখানায়। ঠিক একইভাবে বাইকের জন্য, ট্রান্সপোর্টের জন্য যেটুকু দরকার সেটুকু পুরোপুরি দেওয়া যাচ্ছে না বলেই সেখানে সেটিকে কমিয়ে দিয়ে এক ধরনের রিঅ্যারেঞ্জ করা বা ম্যানেজ করার চেষ্টা রয়েছে। সুতরাং আপৎকালীন ব্যবস্থা হিসেবে এটির ঠিক রয়েছে, কিন্তু একই সাথে আমার মনে হয় যে বিকল্প চেষ্টাগুলো সরকারের দিক থেকে থাকা দরকার এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা অনুরোধ করব যে পরিস্থিতিগুলো বিবেচনা করা এবং এর জন্য যদি বাড়তি অর্থের প্রয়োজন হয় সেটির জন্য সংস্থানের জন্য প্রস্তুত থাকা বা রাখা এবং বিপিসি যার হাতে পর্যাপ্ত পরিমাণে মুনাফা রয়েছে এবং তার পক্ষে আসলে আরো আমদানি করা সম্ভব, কিছুটা যদি বাড়তি মূল্যে বিকল্প উৎস থেকে আমদানির সুযোগ থাকে, যেটা বলছিলাম যে আমাদের রিফাইন্ড পেট্রোলিয়াম আমরা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে আনি, সেখান থেকে আনা যেতে পারে। যদি আমাদের এলএনজির আরো কিছু দরকার হয় তাহলে এদিকে রাশিয়া রয়েছে, ইউক্রেন রয়েছে, সেই সমস্ত দেশগুলোকেও যদি ব্যবহার করা যায় বিকল্প উৎস হিসেবে, সেই জায়গাগুলোকেও এখানে দেখবার প্রয়োজন রয়েছে। মোট কথা এই মুহূর্তে আমাদেরকে আসলে এক ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টের জায়গা থেকে পুরোটার দেখা এবং সেটির জন্য অর্থ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সকলের মধ্যে একটা যোগাযোগ থাকা দরকার। আর একটা জিনিসও মনে রাখা দরকার, সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শ্রমিকরা যারা বিদেশে কাজ করেন তারা কিন্তু দেশে এই মুহূর্তে আটকে পড়েছেন। গতকালকেই মনে হয় দেখাচ্ছিল 340টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। দেখুন, এই যে যারা আটকে পড়েছে তাদেরও কিন্তু হাতে পর্যাপ্ত সময় অর্থ নেই যে তারা এটি দিয়ে 1 মাস 2 মাস তারা চলতে পারবেন, কেননা তারা আসেনি এখানে, এসে অর্থ ব্যয় করে থেকে আবার পরিবেশ থেকে আবার চলে যান এবং সেখান থেকে আয় করেন। সুতরাং দেশে তাদের আয়ের কোনো উৎস নেই। সুতরাং এটাও চেষ্টা করা দরকার সরকারের পক্ষ থেকে যে যারা আটকে গেছেন তাদেরকে সেফলি, যে সমস্ত সেফ বিমানবন্দরগুলো আছে, আশা করি আগামী কিছুদিনের মধ্যে আর কিছু সেফ জোন বের হবে, সেগুলোর মাধ্যমে তাদেরকে যদি ভাড়া করা বিমান দিয়েও যদি বিদেশে পাঠানোর বিষয়টি দেখা হয়, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে। সরকার বেশ দক্ষতার সাথেই ইমিডিয়েটলি ক্রাইসিস তৈরি হয়েছিল যে বিমানবন্দরে গিয়ে তারা আটকে পড়েছে, তাদের বাড়িতে পাঠানো, তাদের রাতে থাকা, সেই কাজগুলো করে
করেছেন, কিন্তু এখন যখন আটকে পড়েছেন দীর্ঘ সময়ের জন্য, তাদেরও কিন্তু আসলে তাদের কাজের জন্য তাদের সংশ্লিষ্ট যে দেশে রয়েছে সেই পাঠানোর বিষয়টার জন্য সরকারকে কিছু বাড়তি উদ্যোগ নেবার প্রয়োজন হবে, এবং প্রয়োজন বোধে ভাড়া করা বিমানকেও হয়তো ব্যবহার করা প্রয়োজন হতে পারে। জি, জনাব মজিব, সংকটের রাতে বা ঘাটতি রাতে বেশি দামে জ্বালানি আমদানি করা হচ্ছে বলে শোনা যাচ্ছে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এই মুহূর্তে আমার ধারণা যে ক্রাইসিস পিরিয়ডে আপনার প্রথম কথা হচ্ছে আপনার জ্বালানি নিরাপত্তার জন্য যতটুকু সম্ভব করা, এবং সেটির জন্য বাড়তি মূল্যে কেনা যেতে পারে, কিন্তু যেটা বলছিলাম যে বাড়তি মূল্যের দায়ভারটি যেন আবার ভোক্তার উপরে পাস থ্রু না হয়। কেননা আমাদের জানা মতে বিপিসি প্রায় 2025 সালে প্রায় 4,500 কোটি টাকা মুনাফা করেছে, 2026 সালেও সে অব্যাহতভাবে মুনাফা করে গেছে। সুতরাং তার জন্য আসলে বাড়তি মূল্যে আনার সামর্থ্য তার রয়েছে। সুতরাং সে যদি কিছুটা বাড়তি মূল্যে আনতেও হয়, তার কারণ হলো যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বা যে বিকল্প দেশ সকলে এখন তাদের কাছেই দৌড়াচ্ছেন। সুতরাং সেই দেশগুলো থেকে বাড়তি মূল্য কিছুটা হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু সেটির জন্য যেন আবার সেই বাড়তি মূল্যটি যেন আবার ভোক্তার উপরে পাস থ্রু না করতে হয়। এবং মনে রাখা দরকার যে ভোক্তার উপরে মূল্য পাস থ্রু করলেই যে বিপিসির হাতে ডলার আসবে তা কিন্তু না। বিপিসি টাকা পেতে পারে কিন্তু ডলার পাবে না। সুতরাং তার হাতে পর্যাপ্ত অর্থ আছে, কেনার সামর্থ্য রয়েছে। সুতরাং বিপিসি এই মুনাফা দিয়েই তার এই বাড়তি মূল্য পরিশোধ করার মতো অবস্থায় রয়েছে বলে আমার ধারণা। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় আমাদের এখন আসলে কতটা প্রস্তুতি আছে, এবং ভবিষ্যতের জন্য যদি আপনি একটা দিক নির্দেশনা দিতেন বা পরামর্শ দিতেন যে আসলে কি করণীয় সামনের দিকে? দেখুন, দুর্ভাগ্যজনকভাবে যেটা হয় যে আমরা সবসময় এই ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে থাকতে থাকতে এই ক্রাইসিস স্ট্র্যাটেজি যেটাকেই দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি হিসেবে নেই। কিন্তু এই যে এখন যে মধ্যপ্রাচ্য জনিত যে সংকট দেখা যাচ্ছে বা যার কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আশা করা যায় যে আশঙ্কা রয়েছে যে মূল্যটি হয়তো সহসা আবার পূর্ব পরিস্থিতিতে ফিরবে না। তাতে যেটি দাঁড়াচ্ছে যে এই জ্বালানির উচ্চ মূল্য অব্যাহত থাকলে বিকল্প জ্বালানির দিকে যাওয়াটি শ্রেয়তর। সুতরাং বিকল্প জ্বালানি যেটি হতে পারে, নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উৎস যেটির দিকে আমরা নজর দিতে পারি আরো বড়ভাবে। এই মুহূর্তে আমরা অনুরোধ করব যে সরকারের যে নবায়নযোগ্য জ্বালানি জড়িত যে উদ্যোগগুলো রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম, যেটার অধীনে সরকারি সমস্ত বিল্ডিং এর উপরে রুফটপ সোলার করে সেখান থেকে প্রায় 3,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা। ঠিক একইভাবে এইতে রয়েছে বিডিং এ রয়েছে প্রায় 55টি লট, যেখান থেকে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। সেইগুলোকে আমার ধারণা এগুলোকে এখন তড়িৎ গতিতে এগুলোকে রিলিজ করা, দ্রুত এই কার্যক্রমগুলোকে ছাড়া, তাহলে যেটা হবে যে বিদ্যুৎ জনিত যে জ্বালানির প্রয়োজন হয়, সেটা এলএনজি হোক, সেটা ডিজেল হোক, অথবা সেটা ফার্নেস অয়েল হোক, এগুলোর চাপ কমানো যাবে এবং এই নবায়নযোগ্য জ্বালানি দিয়ে একটা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ আপনি পেতে পারবেন। সুতরাং সেই চেষ্টাটি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা আমরা বিদ্যুতের জন্য আমরা মনে করি। একই সাথে যদি ব্যাটারি চালিত গাড়ি বা কার বা এগুলো যদি আসে, সুতরাং সেটাকেও হয়তো এই মুহূর্তে আমাদের জন্য ব্যবহারের সুযোগ রয়েছে, কারণ বিদ্যুৎ দিয়ে এই জিনিসগুলোর উৎপাদন, ব্যাটারি চার্জ করা গেলে সেটাও হয়তো জ্বালানির উপরে কিছুটা চাপ কমাবে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম জ্বালানি সংকটের আশঙ্কা এবং প্রস্তুতি নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার সাথে আমরা আলোচনা আছি জনাব মোয়াজ্জেম, আপনার সাথে আলোচনা আছে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, জ্বালানি সংকটের প্রস্তুতি এবং সেখানে আমাদের সংকটগুলো কি। আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের সময়ে বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনা একটি খসড়া হয়েছে। সেই খসড়াটি তারা আসলে আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা বা আপনাদের পরামর্শ করেছে কিনা, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেইটি যেটি করেছে সেটি কি বর্তমান সরকার সেই খসড়াটাকে গ্রহণ করতে পারে কিনা, বাস্তবতা কি বলে? দেখুন, আমরা হঠাৎ করেই সম্ভবত টিভির একটা ট্রেলার দেখলাম যে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ খাতে গবেষণার জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান দরকার। টিভি ট্রেলারে প্রায় সকলেই এটা দেখাচ্ছিলেন। আমরা খুবই আশ্চর্যান্বিত হয়েছিলাম যে কখন হলো এই ইকোনমিক মাস্টার প্ল্যান, এনার্জি মাস্টার প্ল্যান, আমরা কেউই জানি না। কবে এটা শুরু হলো, কে করলো, কে ড্রাফট করে দিল, কিছুই জানি না। সাথে সাথে যখন আমরা খোঁজ খবর নেওয়া শুরু করলাম, তখন জানতে পারলাম যে ইতিমধ্যেই এটার একটা খসড়া তৈরি হয়ে গিয়েছে এবং এটা নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। সাথে সাথে আমাদের কাছে একটা সন্দেহ তৈরি হলো, কি কারণে এরকম ভাবে কাউকে না জানিয়ে, কোনো স্টেক হোল্ডার কনসালটেশন না করে, কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে এরকম একটি মহাপরিকল্পনার একটা খসড়ার দিকে অন্তর্বর্তী সরকার যাচ্ছে, এর কারণ কি? এবং পরবর্তীতে আমরা সঠিকভাবেই ধরেছিলাম যে এটি এক ধরনের বাইরে থেকে কিছু দেশের চাপের কারণে সরকার অন্তত তড়িঘড়ি করে অনেকটা গোপনে এরকম একটি খসড়া ডকুমেন্ট করেছে। এবং তার একটা ইঙ্গিত দেখবেন আপনি, তার কিছুদিন
দিনের ভিতরে সরকার দুটো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছেন। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরেকটি হলো জাপানের সঙ্গে, এবং এই দুটোর ভিতরেই জ্বালানির সঙ্গে তার একটা উল্লেখযোগ্য সম্পর্ক ছিল, এবং সেই বিষয়গুলোকেও আমরা দেখেছি যে এই যে মাস্টার প্ল্যান সেটির ভিতরে সেই বিষয়গুলোকেও উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই মনে করি না যে এই ধরনের একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আমরা মনে করি যে নতুন সরকারের উচিত অন্তর্বর্তী সরকারের খসড়াটি ফেলে দিয়ে নতুন করে সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে একটি প্যানেল অফ এক্সপার্টস গঠন করে তার একজন চেয়ারম্যান দিয়ে ইন্ডিপেন্ডেন্ট একটি কমিশন করে এরকম একটি যাতে জ্বালানি মহাকর প্রেরণের উদ্যোগ তারা নেন। আমরা এখনো মনে করি যে ইপিএসএমপি যেটা অন্তর্বর্তী সরকার করেছে সেটি এবং তার আগে পূর্ববর্তী সরকার যেটা আইপিএমপি করেছিল উভয়ই ছিল ত্রুটিপূর্ণ। সেই জায়গা থেকে সরে এসে নতুন একটি জ্বালানি মহাপরিকল্পনার দরকার রয়েছে। তবে সেই পরিকল্পনার ভিতরে আমরা মনে করি যে অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যে দুটো পরিকল্পনা হয়েছে আইপিএমপি এবং ইপিএসএমপি দুটোর ভিতরে এলএনজি এবং কয়লাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা মনে করি না যে কোনোভাবে আমাদের এখানে কয়লা বা এলএনজি ভিত্তিক জ্বালানি মহাপরিকল্পনা হতে পারে। আগামী দিনের জন্য আমাদের অবশ্যই বিকল্প জ্বালানি, যেটা আপনি দেখতে পাচ্ছেন যেভাবে এনার্জি ক্রাইসিস তৈরি হচ্ছে বাইরে, তাই এইরকম ভাবে আমদানি নির্ভর এই সমস্ত জ্বালানির উপরে নির্ভর না করে আমাদের অবশ্যই নবায়নযোগ্য জ্বালানি এবং অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আমাদের অভ্যন্তরীণ গ্যাসকে ব্যবহার করে গ্যাসের এক্সপ্লোরেশন বাড়িয়ে গ্যাসের কূপ খনন করে এবং নতুন গ্যাসের জন্য টেন্ডারে গিয়ে গ্যাস পেয়ে তার মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা মেটানোর জন্য 2050 সালের একটি পরিকল্পনা আমাদের দরকার আছে, এবং সেটা আমরা আশা করি যে নতুন সরকার সেই আলোকেই ব্যবস্থা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম মজ্জুম আমাদের সাথে আজকের আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।